তোমরা শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, গতকাল কি আমরা অর্থের চাহিদা এবং অর্থের যোগান কি এইটুকু লাস্ট এইটুকু কভার করেছিলাম, তাই না? অর্থের চাহিদা, কেউ একজন বলো অর্থের চাহিদা কাকে বলে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোনালিসা, বলো অর্থের চাহিদা কাকে বলে? ম্যাম, সংজ্ঞা তো ভালোভাবে বলতে পারবো না। তুমি যতটুকু পারো বলো, আমি বাকিটা কারেকশন করে দেবো। ভুল হলে কোনো প্রবলেম নেই, আমরা এখানে আসছি শেখার জন্য। ভুল ত্রুটির মাধ্যমে আমরা শিখবো, কোনো প্রবলেম নেই। তুমি যতটুকু বুঝতে পেরেছো ওইটুকু বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি। তোমরা সবাই মনোযোগ দাও, আমরা গতকালকে অর্থের চাহিদা পড়েছিলাম, বাট আজকে আবার একটু রিভাইজ করছি। অর্থের চাহিদা হচ্ছে দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণকে অর্থের চাহিদা বলা হয়। এখন আমরা যে দ্রব্য সামগ্রী আমাদের জীবনের প্রয়োজনের জন্য যে দ্রব্য সামগ্রী বা সেবা যাই ক্রয় করতে যাই আমাদের অর্থের প্রয়োজন। এই যে অর্থের প্রয়োজনীয়তাটা দেখা দিচ্ছে, এটাই হচ্ছে আমার কাছে অর্থের চাহিদা। তুমি যে কোনো দ্রব্যই কিনতে যাও কিংবা তুমি কোনো সার্ভিস নিতে যাও, তোমাকে একটা চার্জ পে করতে হবে, কিংবা তুমি কোনো কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করতে গেলে তোমাকে সেখানে প্রাইসটাকে পে করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দ্রব্য সামগ্রী বা আমাদের জীবনের প্রয়োজনীয় যা কিছু কিনে না কেন আমাদেরকে একটা অর্থ দরকার হচ্ছে। তার মানে আমার দ্রব্য সামগ্রী কেনার জন্য আমার কাছে একটা অর্থের চাহিদা আছে। এই বিষয়টাকে আমরা অর্থের চাহিদা বলে থাকি। তাহলে বলো তো অর্থের চাহিদা কিসের সাথে সম্পর্কিত? দ্রব্য সামগ্রী ক্রয়ের সাথে। এখন দ্রব্য সামগ্রী আমরা ক্রয় করি, তখন আমরা কোন বিষয়টাকে বিবেচনা করি? ওই দ্রব্যের দাম। যখন তুমি কোনো কিছু দ্রব্য ক্রয় করবা তখন তুমি চিন্তা করবা যে এই দ্রব্যটার দাম কত, তাই না? আমরা প্রথমে যখন কোনো দ্রব্য কিনতে যাই তখন আমরা জিজ্ঞেস করি যে এটার প্রাইস কত, তাই না? তাই কি? জি ম্যাম। ওকে, তাহলে অর্থের চাহিদার সাথে কোন দুটো বিষয় জড়িত? দ্রব্য ও সেবা। হ্যাঁ, দ্রব্য ও সেবা এবং সেই দ্রব্য ও সেবার দাম, তাই না? দ্রব্য ও সেবা সামগ্রীর যে দ্রব্য সামগ্রীগুলো ক্রয় করছি সেটার পরিমাণ এবং ওই সেই দ্রব্য সামগ্রীর যে দাম সেই দামটাও আমরা অর্থের চাহিদার ক্ষেত্রে বিবেচনা করব। তাহলে একদম স্পেসিফিক্যালি বলো, আয়শা বলো, তাহলে অর্থের চাহিদার সাথে কোন দুটো বিষয় জড়িত? আয়শা। আয়েশা রহমান, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, নাহিন বলো, অর্থের চাহিদার সাথে তাহলে আমরা কোন দুটো বিষয়কে জড়িত বলবো, কোন দুটো বিষয়কে আমরা এখানে কনসিডার করব? শিক্ষার্থীরা তোমরা সাড়া দিচ্ছ না কেন? কে বলতে পারবে? তোমরা আমায় শুনতে পাচ্ছ তো? ইয়েস মিস। ওকে, তোমরা তো কেউ সাড়া দিচ্ছ না। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি আরেকবার রিপিট করি, তাহলে যাদের কাছে কনফিউশন মনে হচ্ছে ওরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অর্থের চাহিদার সাথে আমাদের সেই দ্রব্য, যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করব সেই দ্রব্য সামগ্রীর পরিমাণ এবং সেই দ্রব্য সামগ্রীর দাম স্তরটাকে আমরা অর্থের চাহিদার ক্ষেত্রে বিবেচনা করব। তাহলে আমার কাছে অর্থের চাহিদা হচ্ছে দ্রব্য সামগ্রীর পরিমাণ। হ্যাঁ, দ্রব্য সামগ্রীর পরিমাণকে এখানে টি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর দাম স্তরের ইংলিশ হচ্ছে প্রাইস লেভেল, আমরা জানি, সেটাকে এখানে পি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে অর্থের চাহিদা কি? অর্থের চাহিদা হচ্ছে দাম ইনটু দ্রব্য সামগ্রীর পরিমাণ। তাহলে আমার অর্থের চাহিদা হচ্ছে পি ইনটু টি ইকুয়াল টু পিটি। তাহলে আমার কাছে অর্থের চাহিদা কি? এইটুকু মনে রাখবে, অর্থের চাহিদা দাম স্তর ইনটু ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ। ঠিক আছে, এইটুকু কি সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, ওকে ক্লিয়ার। ওকে, তাহলে আমি নেক্সটে যাচ্ছি। আচ্ছা, অর্থের যোগান। একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে যে পরিমাণ অর্থ প্রচলিত থাকে তাকে বলা হয় অর্থের যোগান। এখন ধরো এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যেই পরিমাণ অর্থ আছে সেটাকে বলা হবে আমাদের দেশের মোট অর্থের যোগান। এখন অর্থের যোগান আসলে কিসের উপর নির্ভর করে? আমরা তো অর্থের চাহিদার ক্ষেত্রে দেখেছি দ্রব্য সামগ্রীর পরিমাণ ও তার দাম স্তর অর্থের চাহিদার সাথে রিলেটেড, কিন্তু অর্থের যোগানের সাথে আসলে কোন বিষয়গুলো রিলেটেড সেই জিনিসটাই আমরা এখানে দেখব। অর্থের যোগান আমরা মানি সাপ্লাই, যাকে বলা হয় ইংলিশে মানি সাপ্লাই, সেই মানি সাপ্লাই এই মুহূর্তে বাংলাদেশে কি পরিমাণ মানি সাপ্লাই আছে সেটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য বা সেই বিষয়টাকে বোঝার জন্য আমরা যেই বিষয়টাকে কনসিডার করব সেটা হচ্ছে অর্থের প্রচলন গতি। অর্থের প্রচলন গতি কি গতকালকে আমি বলেছিলাম, কারো কি মনে আছে? বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। অর্থের প্রচলন গতি হচ্ছে একটা নির্দিষ্ট সময় এক একক মুদ্রা যত জনের হাত বদল করে তাই হলো অর্থের প্রচলন গতি। বিষয়টা হচ্ছে যেমন তোমার হাতে 20 টাকা আছে, 20 টাকা দিয়ে তুমি কিছু কিনলে দোকান থেকে, সাপোজ তুমি 1 কেজি চিনি কিনলে, তখন তুমি ওই 20 টাকা কি করবে? ওই দোকানদারকে দিবে। তখন দোকানদার আবার হয়তো এই 20 টাকা দিয়ে সে 20 টাকার হয়তো সে ফ্লেক্সি লোড করলো। তার মানে তার কাছ থেকে 20 টাকা আবার চলে গেল যে সেই ফ্লেক্সি লোড দোকানদারের কাছে। সেই ফ্লেক্সি লোড দোকানদার হয়তো 20 টাকা দিয়ে আবার সে হয়তো অন্য কিছু করলো, অন্য কিছু কিনলো। তার মানে দেখো এই 20 টাকা কতজনের হাত বদল করছে। তার মানে নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট একক মুদ্রা যতবার হাত বদল করে সেটাকেই বলা হয় অর্থের প্রচলন গতি। বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, অর্থের প্রচলন গতিটা আমরা বুঝতে পেরেছি, তাহলে সবাই কি বুঝতে পেরেছি? ডিয়ার স্টুডেন্ট, তোমরা সাড়া দাও, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আই কন্টাক্ট হচ্ছে না, ফেস টু ফেস তোমাদের এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না। আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা কতটুকু বুঝতে পারছো। তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে তোমরা কতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তাহলে অর্থের যোগান কি? অর্থের যোগান হচ্ছে অর্থের প্রচলন গতি এবং নির্দিষ্ট সময় যে পরিমাণ অর্থ আছে এবং সেই অর্থের যে প্রচলন গতি, এই দুটার গুণফলের সমষ্টিকে আমরা অর্থের যোগান বলবো। আমরা এটাকে একটু ইকুয়েশন আকারে দেখি। দেখো, অর্থের যোগানটাকে কিভাবে বের করব আমরা? সেটা হচ্ছে একটা দেশে মোট অর্থের পরিমাণ, হ্যাঁ, ইনটু ওই অর্থের যে প্রচলন গতি আছে সেটা দিয়ে আমরা গুণ করলে অর্থের মোট যোগান পেয়ে যাব। হ্যাঁ, অর্থের মোট যোগান। তাহলে আমরা মোট অর্থের পরিমাণকে এম দ্বারা প্রকাশ করেছি, আর অর্থের প্রচলন গতিকে ইংলিশে বলা হয় ভেলোসিটি অফ মানি, সেজন্য এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি। তার মানে অর্থের পরিমাণ মানি, মানি সাপ্লাই, এম, আর অর্থের প্রচলন গতিকে আমরা কি বলা হয়, কি বলি ইংলিশে? নুসরাত বলো, অর্থের প্রচলন গতিকে ইংলিশে আমরা কি বলি?
ভ্যালোসিটি অফ মানি, বলো আমার সাথে কি বলি? Okay. অর্থের প্রচলন গতিকে আমরা বলে থাকি ভ্যালোসিটি অফ মানি। তার মানে এখানে আমরা বি দ্বারা প্রকাশ করি। মোট অর্থের পরিমাণ এম এবং অর্থের প্রচলন গতি বি, দুটোকে আমরা গুণ করলে আমরা পাই এম ভি। তাহলে মোট অর্থের যোগান হচ্ছে এম বি। আচ্ছা, এখন ফিশারের তথ্য অনুসারে আমাদের যে অর্থের পরিমাণ তথ্য সেটাকে বলেছে যে সবসময় অর্থের মোট চাহিদা ইকুয়াল টু অর্থের মোট যোগান হবে। তাহলে আমরা জানি, একটু আগে আমরা দেখেছি অর্থের মোট চাহিদা হচ্ছে পিটি আর অর্থের মোট যোগান আমরা এইমাত্র দেখলাম এমবি। তাহলে কি হবে, দুটো ইকুয়েশন সমান হবে। মোট চাহিদা ইকুয়াল টু মোট যোগান, অর্থের মোট চাহিদা ইকুয়াল টু অর্থের মোট যোগান। ইকুয়েশনটা কেমন হবে বলো তো কেউ একজন? স্টুডেন্টরা কেউ রেসপন্স করছে না। তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টপিকে যাই। তাহলে আমরা দেখেছি সবসময় অর্থের বিনিময় সমীকরণটা কি হবে, অর্থের মোট চাহিদা ইকুয়াল টু অর্থের মোট যোগান। আচ্ছা, এখন আমরা দেখেছি যে আসলে এখানে শুধু অর্থের যে অর্থের বিষয়টা এখানে কনসিডার করা হয়েছে, সেখানে তোমার যে অর্থের যে আরো কিছু মাধ্যম আছে, চেক, হুন্ডি, ওই বিষয়গুলো আসলে এর আগের সমীকরণে কনসিডার করা হয়নি। তাহলে আমরা এই সমীকরণে দেখব যে পরবর্তীতে ফিশার আরো কিছু যোগ করেছে, সেটা হচ্ছে যে পিটি তো হচ্ছে অর্থের চাহিদা, এমবি অর্থের যোগান। এর সাথে এই যোগানের সাথে আরো কিছু বিষয় যোগ করেছে, সেটা হচ্ছে ব্যাংক সৃষ্ট যে অর্থগুলো আছে সেটাকে এম ডট দ্বারা প্রকাশ করেছে। হ্যাঁ, যেমন চেক, হুন্ডি, এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা এম ডট দ্বারা প্রকাশ করব। আর অর্থের পরিমাণ, হ্যাঁ, সেটাকে তো আমরা এম দ্বারা প্রকাশ করেছি। এছাড়া ব্যাংক সৃষ্ট যে অর্থগুলো আছে সেগুলোকে এম ডট, আর ব্যাংক সৃষ্ট অর্থের যে ভ্যালোসিটি অফ মানি বা প্রচলন গতি সেটাকে ভি ডট। তাহলে আমরা যদি ইকুয়েশনটাকে একটু সাজাই, এখানে পি ঠিক আছে, টিটা যদি আমি ইকুয়েশনের এই পাশে স্থানান্তর করি তাহলে কি হবে, টিটা আমার ইকুয়েশনের নিচে চলে আসবে। এইটুকু কি তোমরা সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, আমরা কি বলেছি, এমবিটা হচ্ছে অর্থের যোগান। এই অর্থের যোগানের সাথে পরবর্তীতে ফিশার আরো কিছু প্রসারণ করেছে ইকুয়েশনটাকে, সেটা হচ্ছে ব্যাংকের যে সৃষ্ট অর্থগুলো আছে সেটাকে এম ডট, আর সেই ব্যাংকের সৃষ্ট অর্থগুলোর যে প্রচলন গতি সেটাকে বি ডট দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে অর্থের যোগান হচ্ছে এমবি প্লাস এম ডট বি ডট। ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমার অর্থের বিনিময় সমীকরণ, এটা হচ্ছে আমার ফাইনাল সমীকরণ। এই বিটা তো আমরা জানি প্রাইস লেভেল বা দাম স্তর। টিটা কি, টিটা হচ্ছে দ্রব্য সামগ্রীর পরিমাণ, আর এমটা হচ্ছে মোট অর্থের যোগান, ওই অর্থের যোগানের প্রচলন গতি, অর্থের প্রচলন গতি এটা হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থ এবং সেই সৃষ্ট অর্থের প্রচলন গতি। এই যে ইকুয়েশনটার মাঝে কারো কোনো সমস্যা নেই তো? থাকলে বলো। নো ম্যাম, প্রবলেম নাই। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এই স্লাইডটাতে দেখো এখানে যেই বিষয়গুলো এখানে কনসিডার করা হয়েছে এর মাঝখানে কিছু কিছু বিষয় এই সমীকরণে স্থির ধরা হয়েছে, মানে কনস্ট্যান্ট হিসেবে ধরে নেওয়া হয়েছে। তার মাঝে একটা হচ্ছে প্রচলন গতিটাকে কনস্ট্যান্ট ধরেছে, তারপরে দ্রব্যের পরিমাণ একটা নির্দিষ্ট সময় বা একটা স্বল্পকালীন সময়ে এটাকে কনস্ট্যান্ট বা স্থির ধরা হয়েছে, প্রচলন গতিটাকেও এখানে স্থির ধরা হয়েছে। তাহলে আমরা দেখব এই যে প্রচলন গতিটা স্থির, এই যে দ্রব্য সামগ্রীর পরিমাণটাও স্থির, তাহলে আমরা
আমাদের এখন দুটো বিষয় হচ্ছে সচল, সেটা হচ্ছে পি প্রাইস লেভেল, এম হচ্ছে মানি সাপ্লাই বা অর্থের যোগান। পি আর এম এই দুটো বিষয়ের যে সম্পর্ক সেটাই আমরা এখন দেখব। বিটা হচ্ছে এখানে একদম স্থির রাখা হয়েছে, বি ডটটাও স্থির, টিটাও স্থির। তাহলে আমার বাকি আছে পি, এম এবং এম ডট। এম এবং এম ডট দুটো বিষয় তো একই সমীকরণ, অর্থের যোগান, আর পি হচ্ছে দাম স্তর। আমরা এখন এই দুটো বিষয় সম্পর্কে দেখব। দেখো এখানে এই কথাটাই বলা হয়েছে, অর্থের পরিমাণ তথ্য অনুসারে স্বল্পকালে বি ডট টি অপরিবর্তিত থাকে, ফলে দাম স্তর পি তথা অর্থের মূল্য সম্পূর্ণ নির্ভর করে অর্থের যোগানের উপর। অর্থের যোগান আমরা ওখানে কি দেখেছিলাম? ওকে, এখন জানি অর্থের যোগান হচ্ছে এম প্লাস এম ডট। এখন এম প্লাস এম ডট যদি দ্বিগুণ হয় তাহলে পি দ্বিগুণ হবে। পিটা কি এখানে দাম স্তর। যদি আমার অর্থের যোগান দ্বিগুণ হয় তাহলে দাম স্তর দ্বিগুণ হবে। আমরা অর্থের পরিমাণ তথ্যে প্রথম দিকে এই কথাটা বলে এসেছিলাম মূল বক্তব্যের মাঝে, যে যদি অর্থের পরিমাণ যে অনুপাতে বাড়বে দাম স্তর সে অনুপাতে বাড়বে, কিন্তু অর্থের মূল্য ঠিক সে অনুপাতে কমে যাবে। তোমরা কি মনে করতে পারছো? আমরা অর্থের পরিমাণ তথ্যের মূল বক্তব্যে এরকম কিছু কথা শিখে এসেছিলাম। এখানে সেটাই দেখিয়েছে, অর্থের যোগান এম প্লাস এম ডট যদি দ্বিগুণ করা হয় তাহলে পি দাম স্তর দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য সেক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে। তাহলে এর বিপরীত যেটা সেটাও সত্য, সেটা কি? যদি এম প্লাস এম ডট অর্ধেক করা হয় তাহলে পি অর্ধেক হবে, কারণ অর্থের পরিমাণ যে অনুপাতে কমবে বাড়বে দাম স্তরও সেই অনুপাতে কমবে বাড়বে। তাহলে এখানে অর্থের পরিমাণ কমেছে, অর্ধেক হয়েছে, দামও অর্ধেক হয়েছে। অর্থের মূল্য তাহলে কি হবে? অর্থের মূল্য বেড়ে দ্বিগুণ হবে। আর এই যে বিষয়টা, এটাই হচ্ছে অর্থের সমীকরণের, ফিশারের অর্থের সমীকরণের মূল বক্তব্য। এই মূল বক্তব্যটুকু তোমরা সবাই বুঝেছো? কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। ওকে, আচ্ছা, যদি এই তাত্ত্বিক বিষয়টা যদি সবাই বুঝে থাকো তাহলে আমরা একটা এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলটা দেখলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমাদের সবার সামনে তো বই আছে তাই না? ইয়েস ম্যাম। ওকে, 482 নাম্বার পেজ, সরি সরি সরি, আচ্ছা ওকে, 480 নাম্বার পেজ সবাই বের করো। 480। সবাই বের করেছো? ইয়েস মিস। জি মিস। ওকে, দেখো ওখানে একটা উদাহরণ লেখা আছে, সবাই তোমরা বইটা দিয়ে খেয়াল রাখতে পারো, কিংবা এখানেও স্ক্রিনে শেয়ার করা আছে, তোমরা একটু খেয়াল করো। ওখানে প্রথমে এমটা আমরা জানি এখানে কি, মানি বা অর্থের পরিমাণ। বিটা কি? বি হচ্ছে এখানে অর্থের প্রচলন গতি। এম ডটটা হচ্ছে এখানে আমরা জানি ব্যাংকের সৃষ্ট যে অর্থগুলো আছে, চেক, হুন্ডি, ওইগুলো হচ্ছে এখানে এম ডট, বা হচ্ছে এটাও অর্থের যোগান, অর্থের পরিমাণ। বি ডট হচ্ছে ওই যে ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি। আর টি হচ্ছে কি, টোটাল দ্রব্য সামগ্রীর পরিমাণ। হ্যাঁ, এটাকে আমরা ইকুয়েশন, একটু আগে ইকুয়েশন দেখেছি, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম বি প্লাস এম ডট বি ডট ডিভাইডেড টি। এই ইকুয়েশনটা একটু আগে আমরা দেখে এসেছি তাই না? ইয়েস মিস। ওকে, আর আমরা জানি অর্থের মূল্য, আমরা যখন এই চ্যাপ্টার 10 এর একদম শুরুর দিকে পড়েছিলাম অর্থের মূল্যর ওখানে আমরা অর্থের মূল্যের একটা ইকুয়েশন দেখেছিলাম, সেটা হচ্ছে
বিএম হচ্ছে ভ্যালু অফ মানি ইকুয়াল টু 1/p। 1/p হচ্ছে এখানে দাম স্তর। এই হচ্ছে আমার প্রথমে বিভিন্ন সমীকরণ। হ্যাঁ, আমরা এই সমীকরণগুলোই এখানে ক্যালকুলেশন করব। প্রথমে ক্রমে 1 নম্বরে যেটা আছে, আমরা এখানে ধরা হয়েছে অর্থের পরিমাণ 100, ভ্যালোসিটি বা হচ্ছে অর্থের প্রচলন গতি 5। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট থাকে, এটা স্থির থাকে। আচ্ছা, এখানে ওই যে এম ডট 100, বি ডট 5 টাও কনস্ট্যান্ট, আর একটা ছিল টি, দ্রব্য সামগ্রীর পরিমাণ 10। আচ্ছা, এই সবগুলো মান যখন আমি এখানে প্লেস করব বা এখানে বসাবো, তখন আমরা কি পাচ্ছি? এম এখানে কত দেওয়া আছে? 100, বি 5, 5 ইন্টু 100 500। বুঝতে পেরেছো এটুকু? জি মিস। ওকে, এরপর হচ্ছে আমাদের প্লাস সাইন, শুরুতে প্লাস প্লাস, এরপরে এখানে এম ডট 100, ভ্যালোসিটি বা প্রচলন গতি 5, 5 ইন্টু 100 500। এখানে আমরা এই এমবি পরিবর্তে 500 লিখলাম। এম ডটের মান এবং বি ডটের মান গুণ করলে 500 আসে। ডিভাইডেড টি, টি এর পরিমাণ কত দেওয়া আছে? 10। টি এর পরিমাণ এখানে দেওয়া আছে 10। তাহলে আমরা এই যে পুরো বিষয়টাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাই? 100। ইয়েস, 100। 500 প্লাস 500 1000, 1000 কে 10 দিয়ে ডিভাইড করলে আমরা পাই 100 বা 100। আচ্ছা, এখন ভ্যালু অফ মানি বা অর্থের মূল্য। অর্থের মূল্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সূত্র হচ্ছে 1/p। 1 সূত্রের 1 1 ঠিক আছে। পি, এখানে পি ধরা হয়েছে, পি ধরা হয়নি। আমরা পি কত পেয়েছি? এখানে পি এর ভ্যালু কত পেয়েছি? 100। 100। তাহলে আমরা এখানে কি লিখবো পি এর জায়গায়? 100। 100। তাহলে 1/100 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? 0.01। ইয়েস, 0.01। গুড। আচ্ছা, যখন আমরা দ্বিতীয় ফেজে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানে আমার অর্থের পরিমাণ 200। আমার এই যে দেখো, আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, এই যে বি এর ভ্যালু, ভি প্রচলন গতির ভ্যালু সব জায়গায় সমান দেখতে পাচ্ছো, 555। কারণ আমরা কি করেছিলাম, আমরা ওখানে ফিশারের তথ্য অনুসারে বি এর মান এবং টি এর মান, ভি ডট টি এর মান সবসময় স্থির থাকে, অপরিবর্তনীয় থাকে। তাহলে খেয়াল করো, এই যে ভি এর ভ্যালু সব জায়গায় সমান 555, আবার বি ডট এর ভ্যালু 555, টি এর ভ্যালু 10 10 10। সব জায়গায় মোটামুটি এখানে স্থির রেখেছে। এক্ষেত্রে আমার দেখো দ্বিতীয় নাম্বারে এসে আমার মানি সাপ্লাই বা হচ্ছে অর্থের পরিমাণ 200, ভ্যালোসিটি অফ মানি বা হচ্ছে অর্থের প্রচলন গতি 5, আমার এম ডট 200, বি ডট 5, মোট দ্রব্য সামগ্রীর পরিমাণ 10। হ্যাঁ, এটা স্থিরই আছে। তাহলে এক্ষেত্রে আমি যখন পিটা ক্যালকুলেশন করব, আমরা সেই আগের মতোই 200 ইন্টু 5। তাহলে আমার কত আসতেছে যখন আমি 5 দিয়ে 200 কে গুণ করব? 1000। ইয়েস, 1000। সূত্রে প্লাস, এরপরে হচ্ছে এম ডট বি ডট, এম ডট এর মান কত? 200, বি ডট এর মান কত? 5। 5। 5 কে যখন 200 দিয়ে গুণ করব কত আসবে? 100 না 1000। 1000। ইয়েস, রাইট। এখন 1000 প্লাস 1000 আর টি এর ভ্যালু কত? 10। 10। আগে 1000 প্লাস 1000, 2000 ডিভাইডেড বাই 10। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? 200। 200। গুড। তাহলে এখানে আমি পি এর ভ্যালু কত পেলাম? 200। 200। ওকে, তাহলে আমরা অর্থের মূল্যের এখানে এসে আমি যখন 1/p সূত্রের 1 ডিভাইডেড পি এর মান কত? 2000 যখন ক্যালকুলেশন করেছি তখন আমরা কত পেয়েছি? 0.005। ওকে, ঠিক সেম ভাবে যখন আমি তৃতীয় পর্যায়ে গেলাম, সেখানে
সেখানে আমি দেখতে পাচ্ছি এম এর ভ্যালু এখানে এখানে মানি সাপ্লাই কমে গেছে। মানি সাপ্লাই বা অর্থের পরিমাণ এখানে দেখিয়েছে কমে অর্ধেক হয়ে গিয়েছে, 50 হয়েছে। সেক্ষেত্রে আমরা জানি যে বি এর মান এখানে কনস্ট্যান্ট আছে বা স্থির আছে। এখানে এম ডট এর মান 50, বাকি এম বি ডট এর মান কনস্ট্যান্ট আছে, টি এর মানও আগের মতোই স্থির আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে পি এর মান ক্যালকুলেশন করে দেখি 5 into 50। তাহলে আমার ক্যালকুলেশন করলে কত আসতেছে? 50 না 250 আসছে। 5 দিয়ে 50 কে গুণ করলে 5 5 25 আর 0 250। 250 এরপরও আমরা এম ডট বি ডট কে যখন গুণ করব তখন আমরা পাচ্ছি আবার 50 into 5 250। আর আমার টি ভ্যালু তো আগের মতোই 10 আছে, 10 লিখলাম। তাহলে 250 প্লাস 250 500 ডিভাইডেড 10। তাহলে আমার মান কত আসতেছে? পি এর মান কত? 50। আবার এই পি এর ভ্যালুটা যখন আমি এখানে বসাবো তখন আমি কত রেজাল্ট পাচ্ছি? 0.02। ওকে, এখন একটা বিষয় তোমরা সবাই খেয়াল করো। দেখো প্রথমে এম এর মান মানে অর্থের পরিমাণ ছিল 100, তখন আমার পি এর মান দামি স্তর ছিল 100, কিন্তু অর্থের মূল্য 0.01। আবার যখন মানি সাপ্লাই বা অর্থের পরিমাণ বেড়ে গেল, ডাবল হয়েছে, দেখো 100 থেকে 200 হয়েছে, তখন পি এর মানও 100 থেকে 200 হয়েছে, মানে সমানভাবে বেড়েছে। দেখেছো, এম যে পরিমাণ বেড়েছে পি এর মানও ঠিক সেইভাবে বেড়েছে, তাই না? জি মিস। ওকে, দেখো কিন্তু অর্থের মূল্য বিএম দিয়ে কি বেল অফ মানি বা অর্থের মূল্য এখানে কি হচ্ছে কমে গিয়েছে 0.01, আর এখানে হচ্ছে 0.005। তাহলে কোনটা বড়? অবশ্যই 0.1 বেশি বড়, তাই না? কারণ এখানে হচ্ছে যখন দশমিকের পরে এখানে অনেকগুলো শূন্য আছে, দুটো শূন্য, কিন্তু এখানে মাত্র একটা শূন্য। তার মানে এটা তো বড় আমরা জানি, কিন্তু এটা এই ভ্যালুটার মান আরো বেশি ছোট। তার মানে আমরা দেখতে পাচ্ছি অর্থের যোগান বেড়ে গিয়েছে, সেই পরিমাণ প্রাইসও বেড়ে গেছে বা দামি স্তর বেড়ে গেছে, কিন্তু অর্থের মূল্য আরো কমে গিয়েছে, তাই না? ইয়েস মিস। ওকে, এখন দেখো যদি অর্থের যোগান কমে যায়, আগে ছিল প্রথমে 100 বা 200 ছিল, এরপর কমে 50 হয়ে গিয়েছে, প্রাইস লেভেলটাও দেখো কমে 50 হয়ে গিয়েছে, 200 থেকে কমে 50 হয়েছে। কিন্তু দেখো বেল অফ মানি বা অর্থের মূল্য এক্ষেত্রে আবার বেড়েছে, আগে ছিল 0.005, এখন হয়েছে 0.2। তাহলে কি অর্থের মূল্য বেড়েছে, তাই না? ইয়েস মিস। ওকে, এই উদাহরণটায় কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম। আচ্ছা, এই যে 01, এই 01 হচ্ছে, আমরা যদি এটাকে 100 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে মাত্র 1%, আর 02 এটা হচ্ছে 2%, আর পয়েন্ট 0.005 এটা যদি আমি 100 দিয়ে গুণ করি এটা আসছে মাত্র 0.5। এটা হচ্ছে 1%, এটা হচ্ছে 0.5%, এটা হচ্ছে 2%। তার মানে সবচেয়ে এই ভ্যালুটা সবচেয়ে কম, এটা তারপর হচ্ছে এটা। ওকে, এই উদাহরণটায় কারো কোনো প্রবলেম নেই না? আমি তাহলে কি পরের স্লাইডে যেতে পারি? ইয়েস ম্যাম। ওকে ওকে, আমরা এতক্ষণ যে বিষয়টা দেখেছি সেটাই আমরা চিত্র আকারে দেখব। প্রথমে আমরা সমীকরণ আকারে দেখেছি, তারপর আমরা উদাহরণের মাধ্যমে দেখেছি, এখন আমরা সেটাকে চিত্র আকারে দেখতে পাবো। আচ্ছা, এই দেখো এই চিত্রের মাঝে দেখিয়েছি প্রথমেই যে লম্ব অক্ষে আমার এখানে দাম, পি দিয়ে দাম বোঝানো হয়েছে, আর এক্স অক্ষ বা ভূমি অক্ষে দেখানো হয়েছে মানি সাপ্লাই বা অর্থের পরিমাণ। হ্যাঁ, অর্থের পরিমাণ। আমরা দেখেছি কি দামের সাথে অর্থের পরিমাণের একটা পজিটিভ সম্পর্ক, অর্থের পরিমাণ বেড়ে গেলে দামও বেড়ে যায়, তাই না? ইয়েস মিস।
ওকে, যখন অর্থের পরিমাণ M2 তখন দাম ছিল P2। অর্থের পরিমাণ যখন বেড়ে M হয়েছে তখন প্রাইসও বেড়ে পি হয়েছে। আবার যখন অর্থের পরিমাণ আরো বেড়ে M1 হয়েছে তখন প্রাইস বেড়ে P1 হয়েছে। কিংবা এটাকে তোমরা এভাবেও ব্যাখ্যা করতে পারো, প্রথমে মানি সাপ্লাই ছিল বা অর্থের পরিমাণ M ছিল, প্রাইস P ছিল। তো যখন মানি সাপ্লাই বেড়ে M1 হয়েছে তখন প্রাইস বেড়ে P2 হয়েছে। দেখো দুটোই বাড়ছে। আবার যদি মানি সাপ্লাই বা অর্থের পরিমাণ কমে M2 হয় তাহলে প্রাইসও কমে P থেকে P2 হচ্ছে। প্রাইস কমে P থেকে P2 হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্পর্কটা আসলে পজিটিভ। অর্থের পরিমাণের সাথে দামি স্তরের সম্পর্ক পজিটিভ। তাহলে এই বিন্দুগুলো যখন আমরা যোগ করব তখন আমরা একটা ঊর্ধ্বমুখী রেখা পাবো। এই রেখাটা কি? পজিটিভ রেখা, ঊর্ধ্বমুখী। ক্রমেই 0 থেকে এটা বেড়ে বেড়ে উপরের দিকে যাচ্ছে। তাহলে এই রেখাটা কি রেখা? এই রেখাটা হচ্ছে ঊর্ধ্বমুখী রেখা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? অর্থের যোগান আর দামি স্তরের মাঝে কেমন সম্পর্ক? ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি আমায় শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কেমন ধরনের সম্পর্ক খুঁজে পেয়েছি মানি সাপ্লাই এবং প্রাইসের মাঝে? ধনাত্মক বা একটা ঊর্ধ্বমুখী সম্পর্ক, যেটা পজিটিভ সম্পর্ক দেখাচ্ছে, দুটোই একসাথে বেড়ে যাচ্ছে। এরপরে লাস্ট চিত্র আমরা দেখেছিলাম, উদাহরণে দেখেছিলাম অর্থের যোগান এবং অর্থের মূল্যের মাঝে একটা নেগেটিভ সম্পর্ক, তাই না? অর্থের যোগান বেড়ে গেলে অর্থের মূল্য কমে যায়, তাই তো? আচ্ছা, চিত্রটার মাঝে দেখো, যখন মানি সাপ্লাই বা অর্থের পরিমাণ M0 ছিল তখন অর্থের মূল্য ছিল B0। যখন অর্থের মূল্য আরো কমে গেল, যখন মানি সাপ্লাই বা অর্থের যোগান বেড়ে M2 হলো তখন অর্থের মূল্য কমে B2 হলো। আবার যখন অর্থের যোগান M0 থেকে M1 হলো তখন অর্থের মূল্য বেড়ে B1 হলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা নেতিবাচক বা নেগেটিভ সম্পর্ক, যে রেখাটা ক্রমেই নিম্নগামী। আমরা কি এই চিত্রটা বুঝতে পেরেছি? মিস আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। ওকে, আচ্ছা, ভূমিহীনকে হচ্ছে আমাদের অর্থের পরিমাণ, লম্বহীনকে হচ্ছে আমাদের অর্থের মূল্য। বিএম দিয়ে হচ্ছে ভ্যালু অফ মানি, যেটাকে বলা হয় অর্থের মূল্য। এখন আমরা এর আগে সমীকরণে দেখেছি অর্থের যোগান বেড়ে গেলে প্রাইস লেভেল বেড়ে যায় কিন্তু অর্থের মূল্য কমে যায়, কিংবা অর্থের যোগান যদি কমে যায় প্রাইস লেভেল কমে যায় কিন্তু অর্থের মূল্য বেড়ে যায়। মানে অর্থের মূল্য আর অর্থের যোগানের মাঝে একটা নেতিবাচক সম্পর্ক। এখানে আমরা সেই বিষয়টাই দেখবো। দেখো, যখন অর্থের মূল্য ছিল M0 তখন আমার অর্থের মূল্য ছিল B0। আবার অর্থ যখন বেড়ে M2 হলো অর্থের যোগান, তখন আমার অর্থের মূল্য কমে B2 হয়েছে, B0 থেকে B2। তারপর আবার যখন অর্থের যোগান এই M0 থেকে M1 হলো, কমে গিয়েছে, তখন আমার অর্থের মূল্য B0 থেকে বেড়ে B1 হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সম্পর্কটা নেগেটিভ একটা সম্পর্ক, ক্রমেই নিম্নগামী একটা সম্পর্ক। আমরা বুঝতে পেরেছি কি? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, তোমাদের আমি একটা বাড়ির কাজ দিই। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সবাই আমরা যে উদাহরণটা একটু আগে দেখলাম, এই উদাহরণের আলোকেই
তোমরা পি ভ্যালু বের করবা। এখানে মান এম ডট বি ডট টি এর মান দেওয়া আছে, তোমরা আমাকে পি এর